নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সলভ করাচ্ছি নিমায় প্রামাণিকের বই। খুবই গুরুত্বপূর্ণ বই, দেখতেই পারছো আমাদের এটা কিন্তু ফার্স্ট সেমিস্টারে বই আছে, খুবই গুরুত্বপূর্ণ বই, বহুতই ইম্পর্টেন্ট বই। তো এই বইয়ের আজকে আমি সলভ করে দেবো কিন্তু থার্ড চ্যাপ্টার, ঠিক আছে? কত নম্বর চ্যাপ্টার সলভ করাবো? থার্ড চ্যাপ্টার। ওকে, সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং তোমাদের সবার কাছে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো, কারণ তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার। তো দেখতেই পারছো তৃতীয় অধ্যায় ইউনিট 3 নাগরিকতা। তো দেখো এই চ্যাপ্টারের মানে যাবতীয় যে প্রশ্নগুলো আছে, সে বিবৃতি হোক, শূন্যস্থান হোক, যাই হোক কিনা, যতটা পারি তোমাদের আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতেই পারছো 49 নম্বর পেজ থেকে এখানে স্টার্ট হয়েছে, নতুন বই আছে, একটু জুম করে দিই, 1 সেকেন্ড দাঁড়াও। প্রথম প্রশ্ন কি বলেছে? প্রাচীন গ্রীসে রোমের নগর রাষ্ট্র বসবাসকারী জনগণের মধ্যে যারা সক্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতেন তাদের বলা হয় নাগরিক বলা হয়। দুদাগে, যে ব্যক্তি রাষ্ট্রের সভ্য এবং রাষ্ট্রের মধ্য থেকে পরিপূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সার্বিক কল্যাণ সম্পর্কে সচেতন থাকে তাকেই নাগরিক বলে অভিহিত করছেন শ্রীনিবাস শাস্ত্রী। 3 দাগে, নাগরিকরা রাষ্ট্রনৈতিক সমাজের সদস্য। এই জনসমষ্টি শুধু রাষ্ট্র গঠন করে না, সেই সঙ্গে নিজেদের ব্যক্তিগত সমষ্টিগত অধিকার সংরক্ষণের জন্য সরকার গঠন করে, সেই সরকারের কাছে বশ্যতা স্বীকার করে, কিন্তু রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন এবং তার বিনিময়ে অধিকার ভোগ করলে একজন নাগরিকের কর্তব্য শেষ হয় না। তাকে এমনভাবে রাষ্ট্র প্রদত্ত অধিকারগুলি ব্যবহার করতে হবে যার দ্বারা রাষ্ট্রের সামগ্রিক উন্নতি সাধিত হবে। সেজন্য প্রতিটি নাগরিক নৈতিক ও মানসিক উৎকর্ষ একান্ত প্রয়োজন, একথা বলেছেন মিলার বলেছেন। 4 দাগের প্রশ্ন, নাগরিকতা হলো সমাজের মঙ্গল সাধনের জন্য নিজের সুচিন্তিত মতবাদ প্রয়োগের ক্ষমতা, একথা বলেছেন ল্যাস্কি। পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন, নাগরিকতা অর্জন করা হয় 2টি উপায়ে। 6 দাগে, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দার নাগরিক। 7 দাগে, যারা জন্মসূত্রে নাগরিকতা অর্জন করে তাদের বলা হয় স্বাভাবিক নাগরিক। 8 দাগে, কৃত্রিম উপায়ে অর্থাৎ অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের বলা হয় অনুমোদন সিদ্ধ নাগরিক। আর 9 দাগের প্রশ্ন, শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা উত্তরাধিকার সূত্রে লাভ করবে, অর্থাৎ তার পিতামাতা যে রাষ্ট্রের নাগরিক শিশুটিকে সেই রাষ্ট্রের নাগরিক বলে, এটা রক্তের সম্পর্ক। 10 দাগে, যে রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করার নীতিকে বলা হয় জন্মসূত্র নীতি। পরের প্রশ্ন 11 দাগের প্রশ্ন, ভারতগামী কোনো ব্রিটিশ জাহাজ বা বিমানে ভারতের দম্পতি কোনো শিশু জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী হবে সে ভারতীয় নাগরিক, কিন্তু জন্মসূত্র নীতি অনুযায়ী হবে সে ব্রিটিশ নাগরিক। এরূপ সমস্যার সমাধান করার জন্য যে পদ্ধতি অনুসরণ করা হয় সেটি কি? তো দেখো অ্যান্সার হবে কিন্তু আমাদের সিরানসার প্রাপ্তবয়স্ক হওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তি স্বেচ্ছায় ভারত অথবা ব্রিটেনের মতো যে কোনো একটি দেশের নাগরিকতা বেছে নেবে। অ্যান্সার হবে সির অ্যান্সার। 12 থেকে, দ্বিজাতি বা দ্বৈত নাগরিকতার সমস্যার সমাধানের পদ্ধতি হলো, অ্যান্সার হবে সির অ্যান্সার, সংশ্লিষ্ট দুটি রাষ্ট্র নিজেদের মধ্যে চুক্তি সম্পাদনের মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নিতে পারে। 13 থেকে প্রশ্ন, নাগরিকতা অর্জনের জন্য রক্তের সম্পর্ক নীতিটি অনুসৃত হয় এই 3টি রাষ্ট্রের সবগুলিতে, মানে ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, সবগুলি রাষ্ট্রতে হবে। 14 দাগের প্রশ্ন, বর্তমানে নাগরিকতা অর্জনের জন্মস্থান নীতিটি অনুসৃত হয় আর্জেন্টিনায়। 15 দাগে, নাগরিকতা অর্জনের জন্য রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিক হিসাবে স্বীকৃতি লাভ করাকে বলা হয় সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিকতা। পরের প্রশ্ন 16 দাগের প্রশ্ন, কোনো রাষ্ট্রের বিশেষ একজন নাগরিক অন্য একটি রাষ্ট্রের নাগরিকতা অর্জনের জন্য আবেদন জানালে এবং শেষোক্ত রাষ্ট্র তা মঞ্জুর করলে ওই ব্যক্তি যে নাগরিকতা অর্জন করে তাকে বলা হয় ব্যষ্টিগত নাগরিকতা। 17 থেকে, একটি রাষ্ট্রের সামগ্রিকভাবে কিংবা কোনো রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল যদি অন্য রাষ্ট্রের অঙ্গীভূত হয় তবে পূর্বোক্ত রাষ্ট্র বা রাষ্ট্রের সংশ্লিষ্ট অঞ্চলের অধিবাসীরা শেষোক্ত রাষ্ট্রের নাগরিক হিসাবে গণ্য হলে সেই নাগরিকতাকে বলে সমষ্টিগত নাগরিকতা। 18 দাগের, সিকিমের ভারতভুক্তির পর সেখানকার আদিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে তাকে বলা হয় সমষ্টিগত নাগরিকতা। 19 দাগে, পর্তুগিজ অধিকৃত গোয়া, দমনদ্বীপ ভারত ভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকতা লাভ করেছে সমষ্টিগত নাগরিকতা। 20 দাগে, ভারতের নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের 5 থেকে 11 নং ধারায়। 21 দাগে, নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে
তো দেখো এ বি সি এর সবগুলি হবে, ঠিক আছে, মানে সরি এর কোনোটি নয়। আমারই ভুল আছে, 5 নং ধারায় হবে না। আর এদিকে 1955 এর প্রথম তফসিলেও হবে না, 1955 সালের 1 নং ধারায়ও হবে না, মানে টোটাল কোনোটি হবে না, ঠিক আছে। অর্থাৎ এটা ভুল, এটা ভুল, এটা ভুল, মানে সবকটাই ভুল আছে, মানে এর মধ্যে কোনোটিই না, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন 22 দাগের প্রশ্ন, নাগরিক কথাটির সংজ্ঞা প্রদান করা হয়েছে ভারতের সংবিধানের এগুলির কোনোটিই নয়, মানে এর কোনোটিই হবে না। তো এই জায়গায় ভারতের সংবিধানের 11 নং ধারায় কর্তৃক প্রদত্ত ক্ষমতা বলে ভারতের পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করেছিল 1955 সালে। 24 দাগে কোনো ব্যক্তি তখনই ভারতের নাগরিক বলে গণ্য হবেন যদি তিনি সাংবিধানিক সংবিধান কার্যকর হওয়ার সময় অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ভারতীয় ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করেছিলেন এবং ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে, অথবা পিতামাতার যে কোনো একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছিল, কিংবা সংবিধান কার্যকর হওয়ার অন্তত 5 বছর পূর্ব থেকে সাধারণভাবে ভারতীয় ভূখণ্ডে বসবাস করেছিল। 25 থেকে পাকিস্তান থেকে ভারতে আগত ব্যক্তিদের নাগরিক প্রদানের শর্তাবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ভারতের সংবিধানের 6 থেকে 7 নং ধারায়। 26 থেকে 1947 সালের 1 মার্চের পর যারা ভারতীয় ভূখণ্ড ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের আর ভারতের নাগরিক হিসাবে গণ্য করা হবে না বলে বলা হয়েছে ভারতের সংবিধানের 7 নং ধারায়। 27 থেকে সংবিধানের যে ধারায় পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন, বিলোপ, নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করা হয় 11 নং ধারায়। 28 থেকে কোনো শিশুকে জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো তাকে জন্মগ্রহণ করতে হবে 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে, কিন্তু 1987 সালের 1 জুলাইয়ের পূর্বে। পরের প্রশ্ন 29 দাগের প্রশ্ন, কোনো শিশুকে জন্মসূত্রে ভারতের নাগরিক বলে গণ্য করার অন্যতম মানদণ্ড হলো বিয়ের অ্যান্সার হবে জন্মগ্রহণ করতে হবে 1987 সালের 1 জুলাই বা তারপরে, কিন্তু 2003 সালে নাগরিকতা সংশোধন যেটা আইনটা হয়েছিল, আইনটি প্রণীত হওয়ার পূর্বে এবং জন্মগ্রহণের সময় সংশ্লিষ্ট শিশুকে পিতামাতার মধ্যে যে কোনো একজনকে ভারতীয় হতে হবে, ঠিক আছে। 30 দাগে কোনো ব্যক্তির জন্মের সময় তার পিতা যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তাহলে সে সময় জন্মালে রক্তের সম্পর্কের ভিত্তিতে সেই ব্যক্তি ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন, তা হলো বিয়ের অ্যান্সার 1950 সালের 26শে জানুয়ারি বা তারপরে, কিন্তু 1992 সালের 10ই ডিসেম্বরের পূর্বে। 31 জায়গে ভারতে নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত কী? যে কোনো প্রাপ্তবয়স্ক এর অ্যান্সার হবে যে কোনো প্রাপ্তবয়স্ক সক্ষম ব্যক্তি যিনি নিজে কিংবা যার পিতামাতার মধ্যে যে কোনো একজন স্বাধীন ভারতের নাগরিক ছিলেন এবং নিবন্ধভুক্তির জন্য আবেদন করার ঠিক 1 বছর পূর্বে থেকে ভারতে বসবাস করেছেন, ঠিক আছে, অ্যান্সার এটা হবে। নেক্সট কোশ্চেন, পরের প্রশ্ন 32 দাগের প্রশ্ন, ভারতের নিবন্ধভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জনের অন্যতম শর্ত হলো সেই সব ভারতে বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধভুক্তির জন্য আবেদন করার পূর্বে সাধারণভাবে ভারতে বসবাস করেছেন 7 বছর ধরে। 33 দাগে ভারতের দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জনের জন্য অনুসৃত পদ্ধতি হলো, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার, ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে একজন বেআইনি পরিযায়ী ছাড়া অন্য যে কোনো বিদেশি রাষ্ট্রের যে কোনো প্রাপ্তবয়স্ক ও সক্ষম ব্যক্তি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টি সাপেক্ষে তৃতীয় তপশিলি অনুযায়ী দেশীয়করণ পদ্ধতি ভারতের নাগরিকতা অর্জন করতে পারেন। পরের প্রশ্ন আমাদের 34 দাগের প্রশ্ন, দেশীয়করণের ক্ষেত্রে 1955 সালে নাগরিকতা আইনে তৃতীয় তপশিলে বর্ণিত যে কোনো শর্ত বা যাবতীয় শর্ত কেন্দ্রীয় সরকার প্রত্যাহার করে নিতে তো দেখো পারে যদি ওই সরকার মনে করেন যে আবেদনকারী বিশেষ অবদান রেখেছে বিজ্ঞান, দর্শন, কলা, সাহিত্য, বিশ্ব শান্তি বা মানব জাতির অগ্রগতিতে। 35 থেকে কোনো অঞ্চলে অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকতা অর্জনের উদাহরণ হলো সিকিমের ভারতভুক্তি। 36 থেকে কোনো ভারতীয় নাগরিকের নাগরিকত্বের অবসান ঘটবে, বিয়ের অ্যান্সার, নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী ঘোষণা প্রদান, সেই ঘোষণা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধভুক্ত করার মাধ্যমে স্বেচ্ছায় নাগরিকত্ব পরিত্যাগ করলে। 37 থেকে কোনো রাষ্ট্রগুলিতে জন্মসূত্রে নাগরিক এবং আইন অনুমোদিত নাগরিকদের মধ্যে পার্থক্য করা যায় সবগুলিতে। 38 থেকে বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না, রাজনৈতিক। 1 দাগের প্রশ্ন, সাধারণভাবে নাগরিক বলতে ড্যাশ অধিবাসীদের বোঝায়, নগরের অধিবাসীদের বোঝায়, ঠিক আছে। 2 দাগে সমষ্টিগত কি বলেছে, সমষ্টিগত স্বার্থ রক্ষার মধ্য দিয়ে ড্যাশ স্বার্থ রক্ষা করা প্রতিটি নাগরিকের মহান কর্তব্য। তো দেখেন রাষ্ট্রের স্বার্থ রক্ষা বা ব্যক্তিগত, অনেকে ব্যক্তিগত বলছে, অনেকে রাষ্ট্রের বলছে, ঠিক আছে। তো একটু প্লিজ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 3 দাগে সব দেশেই বিদেশিদের
অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয়। অনেকে ব্যক্তিগত বলছে, ঠিক আছে। আর যেহেতু সমষ্টিগতভাবে স্বার্থ রক্ষার মধ্য দিয়ে সমষ্টিগতভাবে যদি স্বার্থ রক্ষা করা হয় তাহলে কিন্তু সেই স্বার্থটা কিন্তু ব্যক্তিগতভাবে আসে, ঠিক আছে। ব্যক্তিগতভাবে সে, ঠিক আছে, রাষ্ট্রের আসে কিন্তু ব্যক্তিগতভাবে দিক থেকে আসে, একটু ডাউট হচ্ছে, ঠিক আছে। আর সব দেশে বিদেশিদের অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয় রাজনৈতিক। 4 থেকে নাগরিক হলো একটি রাষ্ট্রের ড্যাশ বাসিন্দা স্থায়ী। 5 থেকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে ড্যাশ নাগরিক বলা পক্ষপাতী, অসম্পূর্ণ। 6 থেকে অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জনকারীদের ড্যাশ বলা হয় অনুমোদনসিদ্ধ। 7 থেকে প্রশ্ন, কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে ড্যাশ বলা হয় রাষ্ট্রহীন ব্যক্তি। 8 থেকে ভারতীয় পার্লামেন্টে ড্যাশ সালে নাগরিকতা আইন প্রণয়ন করা 1955। 9 থেকে সংবিধানের ড্যাশ অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয়। 10 থেকে সংবিধানের ড্যাশ ধারাগুলিতে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে 5 থেকে 11। 11 থেকে প্রশ্ন, ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত 1.5 বছর ভারতে থাকতে হবে 10 বছর। 12 থেকে ভারতের নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানের ড্যাশ তপশিলে বর্ণিত 22টি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হবে 8ম। 13 থেকে সংবিধানের ড্যাশ ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্টে নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে 11 নং ধারায়। এবার তোমাদের এই প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথমে বলেছে, দেখো কী আছে দেখাচ্ছি তোমাদের আমি। বলেছেন, ল্যাস্কির মতে নাগরিকতা হলো জনকল্যাণের উদ্দেশ্যে নিজেদের সুচিন্তিত বিচার বুদ্ধিকে প্রয়োগ করার ক্ষমতা বোঝায়, এটা ঠিক আছে। তারপরে বলেছে, মিলারের মতে রাজনৈতিক সমাজে সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে, ঠিক আছে। মার্কসের মতে ন্যায় প্রশাসনে যে অংশগ্রহণ করে এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাকে নাগরিক বলা হয়, একটু ভুল আছে মনে হচ্ছে, ভুলই হবে। ডি থেকে শ্রীনিবাস শাস্ত্রীর মতে সমাজে মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সমাজে ওয়াকিবল ব্যক্তিবর্গকে নাগরিক বলে, এটাও ঠিক আছে। অর্থাৎ এ বি ডি সত্য আর সি মিথ্যা, ঠিক আছে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে। তো দেখো আমাদের পরের অ্যান্সার কী আছে সেটা তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? বলেছে নাগরিক রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ব্রতী থাকবে, হ্যাঁ ঠিক আছে। রাষ্ট্রের উন্নয়নের জন্য নাগরিক কর প্রদান করবে, অবশ্যই নাগরিকরা কর প্রদান করে, ঠিক আছে। তারপরে বলেছে সীতাকে নাগরিক রাষ্ট্রীয় আইনকে মেনে চলবে, হ্যাঁ অবশ্যই মেনে চলবে। নাগরিক গণতান্ত্রিক আদর্শ ও মূল্যবোধকে অস্বীকার, না মোটেও না, কেন অস্বীকার করবে, এটা ভুল আছে। অর্থাৎ এ বি সি সত্য, ডি মিথ্যা। অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে। এর অ্যান্সার হবে 3 দাগের প্রশ্ন। কি বলেছে ভালো করে নজর করে দেখো। অর্থাৎ আমরা এখানে নজর করে দেখতে পাচ্ছি যে শিশু ভারতে জন্মগ্রহণ করেছে জন্মসূত্রে সে নাগরিক, অবশ্যই। ভারতের পিতামাতা সন্তান বিদেশি জন্মগ্রহণ করলে জন্মসূত্রে সে ভারতের নাগরিক, অবশ্যই সে জন্মসূত্রে ভারতের নাগরিক। কি বলেছে, ভারতীয় পিতামাতার সন্তান, ঠিক আছে, বিদেশে জন্মগ্রহণ করলে সে ভারতের নাগরিক হবে, সে ভারতের নাগরিক হবে, হ্যাঁ ঠিক আছে, ভারতে অবশ্যই নাগরিক হবে, এটা ঠিক আছে। ভারতে বসবাসকারী বিদেশি রাষ্ট্রদূতরা ভারতের নাগরিক, এটা ভুল আছে। তারপরে কি বলেছে, ভারতের নাগরিক বিবাহ করেছে এমন রমণী, এটা ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বি ডি সত্য আর সি মিথ্যা, ঠিক আছে। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। কি বলেছে ভালো করে তোমরা নজর করে দেখতে পারো, যে আমরা নজর করে দেখতে পাচ্ছি যে 4 দাগের প্রশ্ন, একজন বিদেশি স্থায়ীভাবে কিছুকালের জন্য কোনো রাষ্ট্রে বসবাস করে, হ্যাঁ ঠিক আছে। একজন বিদেশি পূর্ণ আনুগত্য থাকে নিজ রাষ্ট্রের প্রতি, ঠিক আছে। একজন বিদেশি তার রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেন, অবশ্যই করেন। আর একজন বিদেশি পররাষ্ট্রকে রাজনৈতিক অধিকার ভোগ করেন না, অবশ্যই রাজনৈতিক অধিকার কখনো ভোগ করেন না, এটা মিথ্যা। অর্থাৎ অ্যান্সার হবে এর অ্যান্সার এ বি সি সত্য, ডি মিথ্যা, ঠিক আছে। 5 দাগের প্রশ্ন কী বলেছে, শুধুমাত্র সমাজবদ্ধ জীব হিসাবে ব্যক্তি অধিকার ভোগ করে। তো দেখো এই যে প্রশ্ন আছে আমরা নজর করে দেখতে পাচ্ছি, এটা ঠিক আছে, ওকে। অধিকারের সঙ্গে কর্তব্যের বিষয় জড়িত নয়, এটা ভুল আছে। সীতাকে প্রশ্ন, সমাজ কল্যাণের সাথে অধিকার ধারণা জড়িত থাকে, এটা ঠিক আছে। আর রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকার স্বীকৃতি দেয়, এটাও ঠিক আছে। অর্থাৎ
এই অ্যান্সার হবে সির অ্যান্সার, এ সি ডি সত্য আর বিটা মিথ্যা। 6 দাগের প্রশ্ন কী বলেছে? 6 দাগের প্রশ্ন বলেছে কোনো মহিলা বিদেশিকে বিবাহ করে স্বামীর দেশের নাগরিকত্ব অর্জন করে। তো এটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ দেশের নাগরিকত্ব ত্যাগ করতে পারে, অবশ্যই ত্যাগ করতে পারে। কোনো শিশু নিজ মাতৃভূমিতে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব বিলোপ ঘটে। কোনো শিশু নিজ মাতৃভূমিতে জন্মগ্রহণ করলে নাগরিকত্ব বিলোপ ঘটে? না, নাগরিকত্ব কেন বিলোপ করবে? কেন নাগরিকত্ব বিলোপ করে? মায়ের মাতৃভূমিতে জন্মগ্রহণ করছে, সে নাগরিকত্ব আরও পাবে। বিদেশে স্থায়ীভাবে সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্ব বিলোপ ঘটে। বিদেশে, হ্যাঁ এটা ঠিক আছে, বিদেশে তুমি যদি জায়গা জমি কিনে চলে যাও, যদি এই দেশে যদি ভোটাধিকার না দাও, তাহলে তো অবশ্যই তোমার নাগরিকত্ব নষ্ট হয়ে যাবে। এ বি ডি সত্য, সি মিথ্যা। ঠিক আছে, ওকে। চলো 7 দাগের প্রশ্ন, অর্থনৈতিক অধিকারের সঙ্গে কর্মের অধিকার জড়িত। তো দেখো আমরা নজর করে দেখতে পাচ্ছি সত্য, একদম পুরোপুরি পারফেক্ট কথা বলেছে। অর্থনৈতিক অধিকারের সঙ্গে কী বলেছে? বিশ্রামের অধিকার জড়িত, এটাও ঠিক আছে। অর্থনৈতিক অধিকারের সঙ্গে উপযুক্ত পারিশ্রমিক লাভের অধিকার জড়িত, এটাও ঠিক আছে। অর্থনৈতিক অধিকারের সঙ্গে ভোটাধিকার অধিকার জড়িত, এটা মিথ্যা আছে, অর্থাৎ এ বি সি সত্য, ডি মিথ্যা। 8 দাগের প্রশ্ন, ল্যাসলি মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো আত্মসংযম। তো আমরা নজর করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ঠিকই বলেছে। ল্যাস্কির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো বুদ্ধিমত্তা, ভুল আছে। ল্যাস্কির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো বিবেকবোধ, এটা ঠিক আছে। ল্যাস্কির মত অনুযায়ী সুনাগরিকত্বের গুণ হলো নির্লিপ্ততা, এটা ঠিক আছে, অর্থাৎ এর আনসার হবে সি এর আনসার। ওকে, সি এর আনসার হবে। তো দেখো আমাদের 9 দাগের প্রশ্ন কী বলেছে? বেঁচে থাকার অধিকার অন্যতম পৌর অধিকার। তো এই যে প্রশ্ন আছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এটা চিন্তা ও মত প্রকাশের অধিকার ব্যক্তিসত্তার বিকাশে গড়াতে সাহায্য করে, ঠিক আছে। সুখী পরিবার গঠন মানুষের পৌর অধিকার, এটাও ঠিক আছে। বিপ্লবের অধিকার অন্যতম পৌর অধিকার, না, বিপ্লবের অধিকার মোটাও পৌর অধিকার নয়। অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার, এ বি সি সত্য, ডি মিথ্যা। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। ওকে, তো এবার ম্যাচিংটা তোমাদের আমি দেখাচ্ছি। অ্যান্সার হবে সংবিধানের 6 নং ধারায়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিক প্রদান সম্পর্কিত বিষয়। তারপরে কি বলেছে? সংবিধানের 7 নং ধারায়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1947 সালের 1 মার্চে যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের বিষয়। তারপরে বলেছে সংবিধানের 11 নং ধারায়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন ও বিলোপ ও নাগরিকত্ব সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা। তারপরে যে 4 প্রশ্ন, অ্যান্সার হবে ভারতের সংবিধানের 9 নং ধারায় ভারতের নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। অ্যান্সার হবে এর অ্যান্সার। চলো এবার আমি এই প্রশ্নটা সলভ করেছি। কি বলেছে? নাগরিক, অ্যান্সার হবে বির অ্যান্সার, অনেকটা বড় লেখা আছে। একটি রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায় যে রাষ্ট্রের কর্তৃক প্রদত্ত সব সামাজিক ও রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য আর সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে, ঠিক আছে। 2 দাগের যে প্রশ্ন আছে 2 দাগে বলেছে বিদেশি, অ্যান্সার হবে সির অ্যান্সার। বিদেশি কী হবে? সি এর অ্যান্সার হবে। নিজ রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কার্য উপলক্ষে অন্য রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করে। 3 দাগে বন্ধুভাবাপন্ন বিদেশি। তো দেখে অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে। যেসব রাষ্ট্রের সঙ্গে বহিরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই সব রাষ্ট্রের নাগরিকরা বহিরাষ্ট্রের কাছে বন্ধুত্বভাবাপন্ন বিদেশি। 4 দাগে শত্রুভাবাপন্ন বিদেশি। তো দেখো এর অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এই ঠিক এর অ্যান্সার হবে, একদমই এর অ্যান্সার। যেসব রাষ্ট্রের সঙ্গে বহিরাষ্ট্রের বৈরোধিতা বা বৈরতাপূর্ণ সম্পর্ক থেকে সম্পর্ক থাকে, অনেকক্ষণ ধরে পড়ছি তো তার জন্য আটকে যাচ্ছে, ক্যামেরার সামনে তো দাঁড়িয়েছি তো বুঝতেই পারছে ব্যাপারটা কী বলছি। সেই সব রাষ্ট্রের নাগরিকরা ওই বহিরাষ্ট্রের কাছে শত্রু ভাবাপন্ন বিদেশি, ঠিক আছে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন। তো দেখো 3 দাগের যে প্রশ্ন বলেছে প্রশ্নটা তোমাদের ভালো করে আমি সলভ করে দিচ্ছি। রক্তের সম্পর্কের ভিত্তিতে নাগরিকত্ব অর্জন। তো দেখো অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 1950 সালে 26শে জানুয়ারি বা তারপরে কিন্তু 1922 সালের 10ই ডিসেম্বরের পূর্বে যে জন্মের সময় তার পিতামাতা ভারতের নাগরিক হলে 2 দাগে নিবন্ধ ভূমির মাধ্যমে নাগরিকত্ব অর্জন। তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে।
ডি এর অ্যান্সার হবে 1922 সালের নাগরিকতা আইন অনুসারে বৈধ, অবৈধ বা পরিযায়ী নয় এবং ভারতের নাগরিক নয় এরূপ ব্যক্তি কেন্দ্রীয় সরকার কর্তৃক নাগরিকতা অর্জন করতে পারে। 3 দেখে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন। তো দেখো এর অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে, ঠিক আছে। ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে বেআইনি পরিযায়ী ছাড়া যে কোনো বিদেশি কেন্দ্রীয় সরকার সন্তুষ্টি সাপেক্ষে ভারতের নাগরিকতা অর্জন করতে পারে। এবং 4 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে, এটা হবে সি এর অ্যান্সার, যে কোনো অঞ্চলের অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন। অ্যান্সার হবে সি এর অ্যান্সার, কোনো বিদেশি ভূখণ্ড ভারতে অন্তর্ভুক্ত হলে। ঠিক আছে, অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ওকে, পুরো টোটাল ডি। ওকে, পরের প্রশ্ন আমাদের 4 দাগের প্রশ্ন, নাগরিকতা পরিত্যাগ। অ্যান্সার হবে সি এর অ্যান্সার হবে, ঠিক আছে। কোনো ব্যক্তি স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করলে। 2 দাগে নাগরিকতার অবস্থান। অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে যে কোনো ভারতীয় নাগরিক দেশীয়করণ বা নিবন্ধীভুক্তি বা অন্য কোনো উপায়ে স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে। 3 দাগে নাগরিকতা থেকে বঞ্চিতকরণ। 3-এর যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ঠিক আছে। জালিয়াতি প্রভৃতি কোনো কারণে নাগরিকতা অর্জনকারী কোনো ভারতের নাগরিকতা থেকে বঞ্চিত করা যায়। ঠিক আছে, 4 দাগে নাগরিকতার লোপ। এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে আমাদের একদম এর অ্যান্সার, যে কোনো ভারতের নাগরিক দেশীয়করণ নিবন্ধীভুক্তির বা অন্য কোনো উপায়ে স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকতা অর্জন করলে। অ্যান্সার হবে আমাদের, সরি 4-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, সরি আমারই ভুল হয়েছে, এটা অ্যান্সার হবে বি এর অ্যান্সার হবে, সরি 4-এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এই যে সরি, নাগরিকতা বিলোপ হবে কোনো ব্যক্তি বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে। আমারই ভুল হয়েছে, নাগরিকতার অবস্থান হবে এর অ্যান্সার। ঠিক আছে, প্লিজ একটু ঠিক করে নেবে, এই যে ঠিক করা আছে, ঠিক আছে, সি এর অ্যান্সার। ঠিক আছে, বুঝতেই পারছো, করে দিয়েছি, কোনো টেনশন নেই, সব ঠিক আছে। একটু যেহেতু ক্যামেরার সামনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছি না, ঠিক চোখে একটু লাগছে, তাকাতে পারছি না। রক্তের সম্পর্ক নীতি। অ্যান্সার হবে সি এর অ্যান্সার। শিশু যে রাষ্ট্রে যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতামাতার নাগরিকতা লাভ করে। জন্মস্থান নীতি। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিকতা বলে গণ্য করা হয়। ঠিক আছে, ব্যাপক অর্থে অনুমোদন সিদ্ধ। অ্যান্সার হবে এর অ্যান্সার। সৈন্যবাহিনীতে যোগদান, বিবাহ, সরকারি চাকুরি গ্রহণ ইত্যাদির মাধ্যমে নাগরিকতা অর্জন। সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ। অ্যান্সার হবে বি এর অ্যান্সার। রাষ্ট্র কর্তৃক আরোপিত কতগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ, বিচার বিভাগের মাধ্যমে নাগরিকতা অর্জন। এইবার দেখো, এটা দেখো আমাদের পরের প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, পিতামাতার নাগরিকতা যে দেশেরই হোক না কেন কোনো একটি রাষ্ট্রের অভ্যন্তরে শিশু জন্মগ্রহণ করলেই তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হয়, তবে দেশদ্রোহিতার অপরাধে সে তার নাগরিকতা হারাতে পারে। এক্ষেত্রে নাগরিকতা অর্জনের কোন নীতি অনুসৃত হয়েছে? দ্বৈত নাগরিকতা নীতি। 2 দাগে একজন শিশু বাবা মায়ের, একটু বানামে ভুল আছে, এটা প্লিজ ঠিক করে নেবে। বাবা মায়ের দুজনে দুটি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, ফলে শিশুটি ওই 2 দেশের স্বাভাবিক নাগরিক। এক্ষেত্রে নাগরিকতা অর্জনে কোন নীতি অনুসৃত হয়েছে? দ্বৈত নাগরিকতা। ঠিক আছে, একদম ফটাফট সলভ হচ্ছে। এবার দেখো, ভালো করে দেখো বিবৃতি। কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে নাগরিক বলে গণ্য করা হয়। যুক্তি কী বলেছে? নাগরিকতা আত্মবিকাশের উপযোগী সর্বপ্রকার অধিকার ভোগ করে। এইসব অধিকার ভোগের বিনিময়ে তারা কতগুলি কর্তব্য পালন করে। তো দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এ আর দুটি যুক্তি ঠিক আছে, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে আর সঠিকভাবে এর যুক্তিকে কিন্তু ব্যাখ্যা করছে। ওকে, অ্যান্সার বি এর অ্যান্সার। ঠিক আছে, 2 দাগের প্রশ্ন, বিবৃতি। দ্বৈত নাগরিকতা বিশ্বব্যাপী গতিশীলতা বৃদ্ধি করে, এর ফলে দেশের অন্তর্বর্তী সংযোগ বৃদ্ধি পায়। এতে বলেছে। আরে বলেছে কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকতা লাভ করলে সে যুগপৎ ও একাধিক রাষ্ট্রের আইনি ব্যবস্থার সুবিধা ভোগ করতে পারে। তো দেখো, কোনো ব্যক্তি দ্বৈত নাগরিকতা লাভ করলে দ্বৈত নাগরিকতা নেওয়া তো যাবেই না। এর ব্যাখ্যা ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আর ব্যাখ্যা ভুল আছে, অর্থাৎ অ্যান্সার হবে সি এর অ্যান্সার। এ সত্য আর মিথ্যা। ডায়াগ্রামটা দেখো,
নাগরিক অধিকার নাগরিকদের কর্তব্য দুটো আলাদা আছে। নাগরিকদের অধিকার নাগরিকদের কর্তব্য অর্থাৎ নাগরিকদের অধিকারের মধ্যে নাগরিকদের কর্তব্য উল্লেখ করা আছে। বলেছে নিচের চিত্রটি সঠিকভাবে নাগরিকদের কর্তব্য ও অধিকার পরস্পরের সম্পর্ক নির্দেশ করে। তো দেখো এটা বলেছে নাগরিকদের অধিকার এবং নাগরিকদের কর্তব্য দুটো ক্যালকুলেশন করা আছে। এটা বলেছে নাগরিকদের অধিকারের মধ্যে নাগরিকদের কর্তব্য রয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবে, অ্যান্সার কিন্তু সি এর অ্যান্সার। তো দেখো আমার যদি কোনো অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। 2 দাগের প্রশ্ন। তো দেখতেই পারছো, প্রথম অভিবাসন দপ্তর আবেদনপত্র পূরণ, নাগরিক হিসাবে শর্তগুলি পূরণের শপথ গ্রহণ, নাগরিক হিসাবে শংসাপত্র লাভ। তো আমরা জন্মসূত্রে নাগরিক অর্জন, রক্তের সম্পর্ক নীতি অনুসারে নাগরিকতা অর্জন, দ্বৈত নাগরিকতার অর্জন, অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। তো দেখো এর অনুমোদনের দ্বারা নাগরিকতা অর্জন। যদি কোনো প্রশ্নের অ্যান্সার আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা অবশ্যই আমাকে জানাবে। মানুষ মাত্রই ভুল হয়, তো বুঝতেই পারছো এর কোনো মানে বই যে আমাদের যে নিমাই প্রামাণিকের যে মানে বই আছে সেরকম টাইপের নয়, খুঁটে খুঁটে সব বের করে বুঝে শুনে সবগুলো সলভ করতে হয়েছে। যদি এদিক ওদিক ভুল হয়ে থাকে প্লিজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য।